আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম দুটো দুর্দান্ত অফবিট জায়গা, আর তার সাথে অ্যাডলেমগুই রেস্টুরেন্টে গোয়ান থালির এক্সপিরিয়েন্স। সেখান থেকেই আজকের পর্ব শুরু। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকালে আবারও বেরিয়ে পড়ি পাঞ্জিমটা ঘুরে দেখতে। আমরা এখন লাঞ্চ সেরে আসলাম। লাঞ্চ সেরে এখন প্রায় বিকেল হয়ে গেছে, এখন রোদটাও একটু পড়েছে। আর আপনারা বিকেলে পাঞ্জিমটা একটু ঘুরে দেখতে পারেন। পাঞ্জিমে ফেমাস হচ্ছে পাঞ্জিম চার্চ। এখানে প্রচুর মুভিজের শুটিং হয়েছে। আমার সামনেই আমি এখন ওখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পাঞ্জিম চার্চ। এই পর্তুগিজ বোরোক স্টাইল চার্চটি প্রথমে তৈরি হয় 1541 সালে চ্যাপেল হিসেবে পাঞ্জিম শহরকে উপেক্ষা করে একদম পাহাড়ের পাশে। পরবর্তীকালে এই চ্যাপেলের ওপর অনেক কনস্ট্রাকশনস হয়, আর সেটা এখন বড় আকার নিয়েছে। এই চার্চটি হচ্ছে পাঞ্জিম শহরের একদম বুকে, আর এটা হচ্ছে একটা অন্যতম পর্যটকদের আকর্ষণের জায়গা। এই পাঞ্জিম চার্চের ওপরে যে বেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা আগের দিন যেখানে সেন্ট অগাস্টিন টাওয়ারে গেছিলাম ওখানে বেলটা আগে থাকতো। ওই চার্চটা কোল্যাপস হয়ে যাওয়ার পর ওই বেলটা ওখান থেকে রিমুভ করে এখানে লাগানো হয়েছে। আমরা যে এই পাঞ্জিম চার্চ দেখলাম এটার অরিজিনাল নাম হচ্ছে আওয়ার লেডি অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চে কিন্তু আপনারা আসতে পারেন, সানডে ভেতরটা খোলা থাকে যখন মাস হয়। তাছাড়া কিন্তু এখানে প্রচুর মুভি শুটিং হয়েছে। অ্যাজ অ্যান এক্সাম্পল সিম্বা, আর রোহিত শেট্টির মুভি হলে তো কথাই হবে না, হি লাভস গোয়া। তো ডেফিনেটলি এখানে একটা সিন তো থাকেই। তো এই জায়গাটা কিন্তু খুব হটস্পট, এখানে প্রচুর পর্যটকরা আসে। এখানে কিন্তু কিছুটা সময় কাটাতে পারেন। আর সানডেতে যদি মাস দেখতে হয় তাহলে সানডে আসতে হবে, তখন মাসের জন্য চার্চের গেট খোলা থাকে। এরপর আমরা পায়ে হেঁটে ঘুরে দেখে নিই গোয়ার ফন্টেনাসের রঙিন অলিগলি। এই ফন্টেনাস তার পর্তুগিজ প্রভাব কিন্তু বজায় রেখেছে, বিশেষ করে তার স্থাপত্যের মাধ্যমে, যার মধ্যে রয়েছে ইউরোপের অনেক শহরে পাওয়া যায় সুন্দর সুন্দর মনোরম রাস্তা, পুরানো ভিলা, বিভিন্ন রং বিরঙ্গি বাড়ি। আমার মতে এই ফন্টেনাস পায়ে হেঁটে ঘুরে নিতে পারলে সবচেয়ে ভালো। পাঞ্জিমের আশেপাশে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেখানে আপনারা গাড়ি পার্কিং করে সুন্দর করে ঘুরে দেখে নিতে পারেন এই ফন্টেনাস। এখানে কিন্তু ভালো গোয়ান রেস্টুরেন্টও আছে লাঞ্চ বা ডিনারের জন্য। আপনাদের দেখালাম ফন্টেনাস। এখন ফন্টেনাস থেকে বেরিয়ে এসে আমি এখন পাঞ্জিমে এই স্ট্রেচটা হাঁটছি মান্ডাবি নদীর পাশে। এই আমার পাশে মান্ডাবি নদী বয়ে গেছে, আর আমি এই স্ট্রেচটা হাঁটবো। এখন কিন্তু এখানে রাত্রিবেলা একটা ডিনার ক্রুজ অ্যারেঞ্জ করেছে, যেখানে রাত্রে ডিজে, খাওয়া দাওয়া সব কিছু হয়। এখানে দেখুন প্রচুর লোক যাচ্ছে আসছে, এদিক দিয়ে লোকজন এই পার্টিকুলার জাহাজটা উঠছে। ওখানে ওপরটা দেখুন লাইট জ্বলছে এবং অনেক লোকজন দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু এখন ডিনার অ্যারেঞ্জ করবে, ডিজে অ্যারেঞ্জ করবে। আর এখানে কিন্তু চার্জেস হচ্ছে 1499। এর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে আমি দিয়ে দেবো যদি আপনারা এটা অ্যাভেল করতে চান। গোয়াতে এসে পাঞ্জিমে সুন্দর মান্ডাবির ওপরে ওরা ঘোরাবে এবং খাওয়া দাওয়া এবং ডিজে অ্যারেঞ্জ করবে। আর আগে থেকে যদি সিট বুকিং করতে হয় ফোন করে তাহলে 100 রুপিস এক্সট্রা করবে। এর ডিটেলস আমি আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। যে কোনো সন্ধেবেলায় এই মান্ডাবি নদীর পাশের স্টেজটা হেঁটে দেখার জন্য একদম আদর্শ। ওখানে এই শিপগুলো ছাড়বে, আর এর তলায় যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ওল্ড মান্ডাবি ব্রিজ, আর ওপরে হচ্ছে আটাল সেতু। ওইদিকে হচ্ছে ফিশ ল্যান্ডিং সেন্টার, ওখানে প্রচুর ট্রলার্স দাঁড়িয়ে আছে দেখছেন, তারা কিন্তু মাছ ধরে ওখানে ফিশ ল্যান্ডিংয়ে মাছ রাখে। ওখান থেকে দেন বিভিন্ন লোকেদের কাছে মাছ বিক্রি হয়। আমি প্রত্যেক দর্শক বন্ধুদেরকে রেকমেন্ড করব, যারা পাঞ্জিমে আসবেন প্লিজ এই জায়গাটাতে আসবেন। এই মান্ডাবি নদীর পাশ দিয়ে কিন্তু হেঁটে দেখবেন, দারুণ লাগবে। এত সুন্দর পিসফুল জায়গা। জানি আশপাশ দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, বাট এদিকে জাস্ট দেখুন, অপূর্ব, দারুণ। আর এটা কিন্তু আপনি গাড়ি ঘোড়া করে দেখতে পারবেন না, আপনাকে কিন্তু নিজের পায়ে হেঁটে অনুভব করতে হবে, ফিল করতে হবে। এই সামনে কিন্তু অনেক ক্যাসিনোজ আছে, যেটা আমি একটু পরে ক্রস করব, আপনাদের দেখাবো। সন্ধ্যে থেকে কিন্তু ওখানে রমরমা ব্যাপার, প্রচুর লোকজন আসে। আর আমি একটু আগে যে ডিনার ক্রুজ বা সন্ধ্যেবেলা যে শিপগুলো ছাড়ে বললাম, অ্যারেঞ্জমেন্ট করা যায় 1499 ওরা ভাড়া নেয়। দুটো শিপ যাচ্ছে, একটা ওই দিকে, একটা এই সামনে যাচ্ছে, হলদে লাইট জ্বলছে। এখানে কিন্তু লোক ভর্তি হয়ে গেছে। একটু আগে দেখালাম নৌকোটা ছাড়বে, আওয়াজ করছিল। কিছুটা
হেঁটেই সামনে সব পরপর ক্যাসিনো। যতই সন্ধে বাড়ছে লোকেদের ভিড় আরও জনে জনে বেড়ে চলেছে এই ক্যাসিনোর সামনে। বিদেশ থেকেও অনেক পর্যটকেরা আসে এই ক্যাসিনোতে গোয়ার। এই ক্যাসিনোগুলোতে এন্ট্রি করাই যায়। আমি যদিও পার্সোনালি কোনোদিন করিনি, তবে আমি খোঁজ নিয়েছিলাম। ক্যাসিনো টু ক্যাসিনো ভ্যারি করে, 4 থেকে 5,000 টাকা করে টিকিট পড়ে, যার মধ্যে আনলিমিটেড খাওয়া দাওয়া, ড্রিঙ্কস ইনক্লুডেড, আর একটা স্মল টোকেন অ্যামাউন্ট দিয়ে একটা গেম আপনারা এই ক্যাসিনোর মধ্যে খেলতে পারেন। পরের দিন ঘুম থেকে উঠেই আগে আমরা চলে যাই কাদাম্বা বাস টার্মিনালে। আপনারা যদি গোয়া আসেন, গোয়াতে কিন্তু দুটো বাস স্ট্যান্ড আছে। একটা হচ্ছে কেটিসি বাস স্ট্যান্ড, পাঞ্জিম বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে পাটো। এটা হচ্ছে কেটিসি বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাসে দাঁড়িয়ে আছে, দেখছেন। একটু আগে আমার বোন আসলো, দেখতে পাচ্ছেন স্নিগ্ধা, একে তো আপনারা আগেই দেখেছেন। স্নিগ্ধা আসলো এখন আমরা এগোবো। আমাদের প্রচুর ডেস্টিনেশন আমরা সর্ট আউট করে রেখেছি, যেটা আমরা আজকে ঘুরতে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। সকালে তো দেখলেন আমাদের দলে আরেকজন যোগ দিয়েছে, অ্যান্ড এবার আমরা ফ্রেশ ট্রেশ হলাম, গল্প টল্প করে আমরা বেরিয়েছি। দুপুর হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সরাও আইল্যান্ডস, সরাও বা সরাও যেটাই বলবেন। এটা আমরা ফেরি করে ওই আইল্যান্ডে যাব এবং ওই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করব। বিভিন্ন জায়গা আছে ওখানে একদম আনটাচড, পর্যটকদের ভিড় ওখানে একদম কম। যেরকম এই সিরিজ আমি যে জায়গাগুলো আপনাদের নিয়ে যাচ্ছি, ওখানে কিন্তু একদমই লোকজনের সংখ্যা কম, পর্যটকদের ভিড় একদম নেই। আজকেও আমরা সেরকম একটা জায়গা চুজ করেছি, সেখানে গিয়ে আপনাদের ডিটেলস শেয়ার করব কী করে আপনারা যাবেন এবং পুরো জায়গাটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের সরাও আইল্যান্ডস যেতে হলে রিবান্দার ফেরি ধরতে হয়। রিবান্দার ফেরিটা হচ্ছে ওল্ড গোয়াতে গিয়েই ধরতে হয়। ওল্ড গোয়া যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার পেছনে আটাল সেতু দেখতে পাচ্ছেন ওখানে, আর এখন আমি ওল্ড গোয়ার রাস্তা ধরে রিবান্দার ফেরিতে যাচ্ছি। ওখান থেকে ফেরি ধরবো, ফেরি ধরে আমরা সরাও আইল্যান্ডস যাব। আমার সামনে দেখছেন রিবান্দার ফেরি। আমরা এই ফেরি করে যাব হচ্ছে সরাও আইল্যান্ডস। এখন কিন্তু গাড়ির লাইন আছে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমার মনে হয় একটা ফেরিতে বোধহয় 4টে গাড়ি যেতে পারবে। এটা এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি, যখন আমাদের নাম্বার আসবে তারপরে আমরা উঠব। এখানে 15 মিনিট অন্তর অন্তর ফেরি আসতে থাকে, আর অন্ততপক্ষে প্রায় সারাদিনই এই ফেরি সার্ভিসেস অপারেশনাল থাকে সকাল 6:30 থেকে। আমরা এখন ফেরিতে উঠে পড়েছি রিবান্দার থেকে, রিবান্দার ফেরি যেটাকে বলে, ওইখান থেকে আমরা উঠলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে সরাও আইল্যান্ডস। আর এখানে ভাড়ার ব্যাপারটা বলি, স্কুটার বা লোকেদের কিন্তু কোনো ভাড়া লাগে না। গাড়ি যদি 4 হুইলার নিয়ে ওঠেন তাহলে 10 টাকা করে ভাড়া। এটা কিন্তু গোয়া গভর্নমেন্ট বিভিন্ন ভিলেজেস যেখান থেকে লোকেরা কাজে আসে পাঞ্জিমে, তাদের জন্য গুড ইনিশিয়েটিভ, তাদের খরচাও কম হয়। যদি 4 হুইলার আনেন তাহলে 10 টাকা করে ভাড়া, আর মানুষজন আর স্কুটারদের জন্য কোনো ভাড়া লাগে না। এই ফেরি করে আমাদের সরাও আইল্যান্ড পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 15 মিনিট মতন। তবে এই ফেরির জার্নিটা কিন্তু দুর্দান্ত লাগবে মান্ডাবি নদীর ওপরে। প্রত্যেকটা দর্শক বন্ধুদের আমি বলবো, মান্ডবী নদীর ওপরে এই সুন্দর ফেরির জার্নি এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই সরাও আইল্যান্ডস। তারপরে আমরা গাড়িটাকে ফেরি থেকে রিভার্সে নামিয়ে নিই এবং বেরিয়ে পড়ি সরাও আইল্যান্ডসটা ঘুরে দেখতে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি করে আমরা ফেরি করে সরাও আইল্যান্ডস আসলাম। আমরা প্রথমে ওল্ড গোয়া আসলাম, ওল্ড গোয়ার ওখান থেকে রিবান্দার ফেরি আছে, রিবান্দার ফেরিতে আমরা গাড়িটা তুললাম, ফেরি করে আমরা আসলাম সরাও আইল্যান্ডস। আমাদের খরচ হলো টোটাল 10 টাকা। সরাও আইল্যান্ডস তিসফাড়ির কাছে মান্ডবী নদীর তীরে একটি দ্বীপ। এটি গোয়ার অন্যান্য 17টি দ্বীপের মধ্যে বৃহত্তম। আমরা সরাও আইল্যান্ডে নেমে আগে কর্জুয়েম ফোর্টটা দেখতে যাচ্ছি, যেটা দূরত্ব সরাও আইল্যান্ডের ফেরিঘাট থেকে হচ্ছে প্রায় 13 কিলোমিটার মতো। সরাও আইল্যান্ডের যে ফেরি দেখালাম, ফেরি থেকে কিন্তু কর্জুয়েম ফোর্ট কিন্তু হচ্ছে 13 কিলোমিটার। আধা ঘন্টা লাগলো আমাদের আসতে। আমার পেছনেই দেখছেন কর্জুয়েম ফোর্ট। আমরা কর্জুয়েম ফোর্ট আসলাম, কিন্তু দুঃখের সঙ্গে এন্ট্রি ইজ প্রহিবিটেড এখানে লেখা। এখন কিন্তু ডিপার্টমেন্ট অফ আর্কিওলজির ভেতরে কাজ চলছে, তার জন্য কিন্তু এখন বন্ধ। এটা হচ্ছে আলডোনার একদম কাছে, আর এটা একটা প্রটেক্টেড মনুমেন্ট যার এখন রেস্টোরেশনের কাজ চলছে। আর এর ভেতরে
এই হচ্ছে দৃশ্য। এই কর্জুয়েম ফোর্টের অনেক ইতিহাস আছে, কিছুটা স্ক্রিনের ওপরে তুলে ধরলাম। দুঃখের সঙ্গে ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই, গেট সব বন্ধ, কোনো লোকজনও নেই এখানে এই মুহূর্তে। আশা করছি এটা কিন্তু গুগল ম্যাপসে কিন্তু কোথাও লেখা নেই যে এখন বন্ধ, কাজ চলছে। তো দুঃখের সঙ্গে আমাদের এখন ফেরত চলে যেতে হচ্ছে। আপনারা যখন আসবেন খোঁজ নিয়ে আসবেন, আমিও ডিটেলস শেয়ার করব কি করে জানা যায় যে এখানে ফোর্টটা কবে কাজ শেষ হবে। আমি সেসব খোঁজ খবর নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিছু করার নেই, এখন ফেরত যাই। ফেরত গিয়ে কিছু ড্রিঙ্কস খেয়ে এখন আমরা যাব হচ্ছে সালিম আলী বার্ড স্যাংচুরির দিকে। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, সোরাও আইল্যান্ডটা আর্লি মর্নিং আর মনসুনের সময় আসলে বেশি এনজয় করা যাবে। চেষ্টা করব পরের বার তাই করার। আমরা এখন সোরাওতে আছি, যেরকম বললাম কর্জুয়েম ফোর্ট বন্ধ ছিল। এই মুহূর্তে আমি সালিম আলী বার্ড স্যাংচুরির সামনে দাঁড়িয়ে। এটা কিন্তু সালিম আলী বার্ড স্যাংচুরির এন্ট্রি গেট, আর এর পাশেই হচ্ছে সোরাওয়ের ফেরিটা। এখানে কিন্তু এখন বোটিং সকাল 6:30 থেকে 9:30 অবধি হয়। আর এখন আমরা নেচার ওয়াকেও যেতে পারি, বাট আমরা এখন যাচ্ছি না, কারণ আমাদের আঞ্জুনাতে সানডাউনটা দেখবো বলে। ডক্টর সালিম আলী বার্ড স্যাংচুরির এন্ট্রি ফিস সহ বোটের কত খরচ, সেই সব ডিটেলস স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম। এটার ভেতরে হচ্ছে নেচার ওয়াকটা, আর এর ভেতরে গিয়ে কিন্তু বোটিং হয়। বাট বোটিং এই মুহূর্তে বন্ধ আছে, কারণ যেহেতু প্রচণ্ড রোদ, এখন এই মুহূর্তে কিন্তু বার্ডস দেখতে পাওয়া যাবে না বলে এখন বোটিং বন্ধ আছে। আমরা এখন যাচ্ছি না। ট্যারিফটা দেখলাম আপনাদের, বাট যেহেতু বোটিং বন্ধ, আমরা চেষ্টা করব পরে একদিন সকালবেলা আসার, সকাল 6:30 থেকে 9:30 মধ্যে আসার। ওই সময় আসলে বার্ডস দেখতে পাওয়া যায় আর বোটিংও হয়। এরপর সময় নষ্ট না করে আমরা আবার উঠে পড়ি ফেরিতে। এবারে আমরা যেহেতু একদম প্রথমে এই ফেরিতে উঠছি, আমরা গাড়িটা একদম ধারে নিয়ে যাব, যাতে গাড়ির ভেতর থেকেও ভিউটা এনজয় করা যায়। সালিম আলী বার্ড স্যাংচুরিতে যদি আপনারা বোটিং করতে যান, তাহলে সকাল 6:30 থেকে 9:30 মধ্যে আসবেন। ওই সময় কিন্তু বোটিং হয়, কারণ দুপুরের দিকে যখন রোদ উঠে যায় বার্ডসরা বেরোয় না বলে বোটিংটা বন্ধ থাকে। যদি বেলার দিকে আসেন তাহলে নর্মাল ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে নেচার ওয়াকটা করতে পারেন। বাট আমার মনে হয় যখন আসবেন এরকমভাবে আসবেন, টাইমিংটা সেট করে, যাতে আপনারা বোটিংটা করতে পারেন। আমরা দেখব কালকে বা পরশু দিন যদি ভোরবেলা এসে আমরা বোটিংটাও করতে পারি। এবারে আমরা গাড়িটা যাওয়ার সময় একদম ফেরির ধারে রাখতে পেরেছি, তার জন্য পায়েল গাড়িতে বসে ভিউ এনজয় করতে পারছে। এখানে পায়েল বসে, আর এখানে হচ্ছে তার ভিউ সামনে, আর এখানে টিনা ভিউ এনজয় করছে, আর দিয়া উনি ফোন দেখছেন। আমাদের এবারে সোরাও আসাটা খুব একটা সাকসেসফুল হয়নি, কিন্তু আশা করছি আপনারা সেই ভুল আর করবেন না আমার এই ভিডিওটা দেখার পর। সেই জন্যেই আমি বেরিয়ে পড়েছি আপনাদের কাছে সব ইনফরমেশন তুলে ধরবো বলে, যাতে আপনাদের সুবিধা হয়। আমরা ফেরি ক্রস করলাম, ফেরি ক্রস করে রিমান্দার ফেরিতে আসলাম ওল্ড গোয়াতে, এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে আঞ্জুনাতে। ওখান থেকে ভালো করে সানডাউনটা এনজয় করব। আজকে অনেকগুলো জায়গা আমরা ঘুরতে পারলাম না সকাল থেকে, বাট চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ইনফরমেশানগুলো কাজে লাগবে। আপাতত এখন যাচ্ছি আমরা আঞ্জুনা বিচ। আঞ্জুনা বিচের ওখানে অনেক ভালো ভালো ক্যাফে আছে, যেখান থেকে আমরা সন্ধ্যাটা রিল্যাক্স করতে করতে সানডাউনটা এনজয় করতে পারবো। আপনারা যদি আঞ্জুনা বিচ আসেন, আপনারা কিন্তু গুগল ম্যাপসে আঞ্জুনা পার্কিং মারবেন, তাহলে এই যে আমার পেছনে পার্কিংটা দেখতে পাচ্ছেন, আমরা যেখানে গাড়ি রেখেছি, এই পুরো স্পেসটা কিন্তু আঞ্জুনা পার্কিং এরিয়া। এখানে কিন্তু আপনারা পেড পার্কিং গাড়ি প্রপারলি রাখতে পারবেন। আর আপনারা যদি কোনো রেস্টুরেন্টের নাম মারেন, ধরুন ভিতর দিকে ইবাস ক্যাফে, মায়ান্স, তাহলে কিন্তু আপনাদেরকে ওই দিক দিয়ে দেখাবে। ওখানে কিন্তু গাড়ি ঢোকাতে কিন্তু বার করতে 4 চাকা কিন্তু খুব অসুবিধা হয় আপনাদের, হবেই। আমি আগেরবার ফেস করেছিলাম, তার জন্য বলছি যে যদি আপনারা আসেন আঞ্জুনাতে গাড়ি বা 4 হুইলার নিয়ে স্পেশালি, তাহলে কিন্তু আপনারা আঞ্জুনা পার্কিং মারবেন। এই বড় পার্কিংয়ে সেফলি গাড়ি রেখে দেন আপনারা রেস্টুরেন্টে গিয়ে দেন খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন গাড়ি পার্কিং করে এখন আমরা একটা রেস্টুরেন্ট খুঁজবো আঞ্জুনা বিচের ধারে, যেখান থেকে বসে আমরা সানডাউনটা ভালো করে এনজয় করতে পারবো। আর আমার সামনে এই রাস্তাটা দেখুন, এই রাস্তা ধরে এখন আমরা ভেতরে হাঁটছি। দুদিকে দোকান, বিভিন্ন রেস্টুরেন্টস। আঞ্জুনা নর্থ গোয়ার একটা অন্যতম হ্যাপেনিং জায়গা, যেখানে
আপনারা একদিন বা দুদিন স্টেও করতে পারেন। এখানে প্রচুর ভালো ভালো ক্যাফে এবং সানডাউন দেখার জন্য একটা ফাটাফাটি জায়গা, তার সাথে প্রচুর দোকানপাট যেখানে আপনারা ভালো করে এনজয়ও করতে পারেন। আমরা স্লো টাইড বলে এই রেস্টুরেন্টে এসেছি, আঞ্জনার একদম ধারে। এখানে পার পারসন সানডাউনের জন্য বুকিং করতে গেলে 1000 রুপিস করে। আমরা 3 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড, 3000 রুপিস নিল। এখন আপনাদের ভেতরটা দেখাবো আর লোকেশনটা দেখাবো। আমরা এখন খাওয়া দাওয়ার অর্ডার করলাম। কি খাওয়া দাওয়ার অর্ডার করেছি সেগুলো পরে বলবো, আগে তার মুখগুলো আপনাদের দেখাই। এটা মাটন শাকুতি, এটা পই, ওটা প্রনস পালচাও, এটা হচ্ছে পর্ক, এটা হচ্ছে হ্যাম অ্যান্ড চিজ বার্গার, আর এটা বিয়ার, ওয়াটারমেলন জুস আর কোল্ড ড্রিঙ্কস। আপাতত খাই, খেয়ে আপনাদের ফিডব্যাকটা দেবো। সেদিন প্রত্যেকটা খাবার আইটেম ছিল অপূর্ব। এই সুস্বাদু খাওয়া এনজয় করতে করতে হাসি ঠাট্টা গল্পের মধ্যে দিয়ে এই সন্ধেটা আমাদের মনের এক কোণে চিরকাল রয়ে যাবে। আমাদের চ্যানেল সুস্মিত জার্নিতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্মিত জার্নি।